সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্যান্টি, পর্ব ৩, ১৫। একদিন হঠাৎ মায়া হলো। আজ এতদিন এখানে আছি, কিন্তু একদিন হঠাৎই মায়া হলো। রোজ দেখি কিভাবে ওরা বেঁচে আছে, দেখে দেখে ভাবি ওদের জন্য রাষ্ট্র বা সরকারকে দায়ী করতে পারি না আমি। কেননা ওরা শুয়ে থাকে, বিপজ্জনক ভাবে শুয়ে থাকে। ওরা ঘুমোয়। যখনই দেখি ওদের ৩-৪ জনের মধ্যে অন্তত ৩ জন ঘুমোচ্ছে, অন্যরা শূন্য চোখে বসে আছে হাত পা ছড়িয়ে। মুভমেন্ট বলতে মাথা চুলকোনো, নাক খোটা, থুতু ফেলা। এমনকি সারাদিনে ওদের কিছু খেতেও দেখা যায় না। রাত 12:30টার সময় যখন পাশের রেস্টুরেন্টের ঝাঁপ বন্ধ হয়, তখন দোকানের বয় বেয়ারারা প্রথমে ওরা ফুটপাতের যে অংশে থাকে সেখানে ডাস্টবিনে একটা ঢাউস বালতি ভর্তি করে নিয়ে গিয়ে নানা সুখাদ্যের উচ্ছিষ্ট উপুর করে ফেলে। সঙ্গে সঙ্গে ডাস্টবিনে ঝাঁপিয়ে পড়ে গাদাখানেক কুকুর। এই সময় ওরা যারা ঘুমোচ্ছিল তারা উঠে বসে। এরপরেই রেস্টুরেন্টের কেউ প্লাস্টিকের প্যাকেটে করে বেশ অনেকটা পরিমাণে খাবার দেয় ওদের। একমাত্র তখনই ওদের খেতে দেখতে পাই। আমি জানি না ওরা কোথা থেকে এসেছে, জানি না কেন ওদের ঘর নেই। গায়েগঞ্জে কত জমি জায়গা তো আছে যা পতিত, যার কেউ মালিক নয়। সেসব জায়গায় চলে গিয়ে কেন ওরা ঘর বানায় না? কেন এই অন্ধ শহরে পড়ে থাকে, ফুটপাতে পড়ে থাকে? কিসের নেশায়? কেন কোনো বস্তির ৩ ফুট বাই ৪ ফুট অন্ধকার স্যাঁতস্যাঁতে ছিটে বেড়ার ঘর পর্যন্ত জোটাতে পারেনি দলের ওই মেধহীন স্বাস্থ্যবান তরতরে যুবক দুটি? আমি জানি না বৃষ্টি পড়লে ওরা কোথায় যায়। যখন রাত বেড়েতে বৃষ্টি নামে, আমি গিয়ে দাঁড়াই ব্যালকনিতে ওদের খোঁজে। কাউকে দেখতে পাই না। যেসব বাথরুমে আরশোলা বেরোয় অন্ধকারে, আলো জ্বালার সঙ্গে সঙ্গে তারা যেমন কোথায় লুকোয় তা টের পাওয়া যায় না, ওরা তেমনি বৃষ্টি নামলেই যেন বাতাসে মিলিয়ে যায়। ওদের শরীরের ভাষা বলে ওরা গ্রামের লোক নয়। কোনো বন্যা বা দুর্ভিক্ষে ডুবে যাওয়া অথবা রুখা সুখা জমি, ঘর, গোয়াল, তুলসী মঞ্চ, সন্ধেবেলার ৫৫ তলার জমায়েত ছেড়ে, পালাগান যাত্রার আসর ছেড়ে, আতঙ্কে অতর্কিতে পোটলায় ২-৪টে জিনিস বেঁধে ছেঁধে চলে এসে শেষে সর্বশান্ত হয়ে এই ফুটপাতে আশ্রয় নেওয়া ভিখিরি নয় ওরা। এমনকি ওরা ভিখিরি কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে আমার। আমি ওদের ভিক্ষে করতে দেখিনি কখনো। ওরা যথেষ্ট উদাস। আকাশের নিচে সে উদাসীনতা মানানসই। কংক্রিটের ফুটপাতের মধ্যে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়ার নিচে সহজ ওদের ঘুমোনো, জেগে ওঠা, ভাত খাওয়া, আচমন। এবং ওরা এখানেই মিলিত হয়। বড় বড় ল্যাম্পপোস্টের আলোয় সেই সব রাতে শুনশান পথের অন্ধি সন্ধি পর্যন্ত দেখা যায় যখন, জানি না কোথায় ওরা আড়াল পায়। আমি এখানে এসে উঠি যে সময়, সে সময় ওই ফুটপাতটা ফাঁকাই ছিল। তার কিছুদিন পরে এলো ওরা। বউটার কোলে তখন মাস ২-৩-এর একটা মেয়ে। বছর ঘুরেছে কি ঘুরেনি, ওর কোলে এখন ১০-১৫ দিনের বাচ্চা একটা। অতএব এই ফুটপাতেই যে ওরা সঙ্গম করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওদের যে একেবারেই কিছু নেই তা কিন্তু নয়। থালা বাটি আর পলিথিনের শীট আছে। শীতে ওরা কাঁথা গায়ে দেয়, মাথার কাছে মশার ধূপ জ্বালায়। ওদের গান শোনবার জন্য ছোট্ট একটা যন্ত্রও আছে দেখেছি আমি। একটা কাঠের প্যাকিং বাক্সের মধ্যে আরো জিনিসপত্র গোছানো আছে বলেই আমার ধারণা। দলে ওদের ২টি পুরুষ, বয়স ২২-২৩ করে হবে। একটি ১০-১২ বছরের ছেলে, আর বছর ১৬ থেকে ২০-র মধ্যে ২টি সন্তানবতী ওই বউ। আরেকটি সমবয়সী ছেলে মেয়ে দেখি আসে যায়। ওদেরই কথাবার্তা থেকে বুঝেছি যে ২টি পুরুষের একটি বউটির স্বামী, অপরটি ভাই। কোনো যন্ত্রণার ছাপ কখনো দেখিনি ওদের চোখে মুখে। কোনো আক্ষেপ আছে বলেও মনে হয় না। এভাবে বেঁচে থাকাকে অসার্থক বেঁচে থাকা বলে যেন ভাবছে না ওরা।
যেমন দেখেছি আমি ওদের দিনের পর দিন। পুরুষটি ঘুমোচ্ছে, বউটি বসে আছে পা ছড়িয়ে, গাছে হেলান দিয়ে, দৃষ্টি সুদূরে। বছর খানেকের মেয়েটা মায়ের নোংরা ছেঁড়া ব্লাউজ সরিয়ে শীর্ণ স্তন নিজের হাতে গুঁজে নিচ্ছে মুখে। মা যে সেই সংযোগ অনুভব করছে তাও মনে হচ্ছে না। এত জমাট, অবসন্ন, নিরুত্তেজিত চোখ মুখ। তারপরেই মেয়েটা হয়তো হামা দিয়ে চলে গেল ফুটপাতের ধারে, যেখানে নর্দমার ঢাকনাহীন মুখ হাঁ করে আছে। মেয়েটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, কিন্তু পড়ছে না। মেয়েটা যদি চঞ্চল হতো তাহলে এক পা দু পা দূরের ছুটে যাওয়া চলন্ত গাড়ির স্রোতের নিচে পড়তো গিয়ে। কিন্তু মেয়েটা দুর্বল, চেঁচায় না, কাঁদে না, খেতে চায় না, শুধুই ঘুমোয়। ঘুম থেকে উঠলে মায়ের স্তন হাটকায় এবং ফুটপাতের শেষ প্রান্ত থেকে আবার হামা দিয়ে দিয়ে ফিরে আসে মায়ের কাছেই ঠিক। শুধু একদিনই বউটার কান্নার শব্দে ঘুম ভেঙে গেছিল আমার। মাঝরাতে আমি বেরিয়ে এসেছিলাম ব্যালকনিতে। দেখলাম বউটা মাটিতে গড়াচ্ছে, আর পুরুষটা যে কিনা ওর স্বামী, ওর পিঠে লাথি কষাচ্ছে একটার পর একটা। বউটার ভাইটা বেটে খাটো শক্ত সমর্থ ঠিক বাধা দিচ্ছে যে তা নয়, কাকুতি মিনতি করে বলছে, ছেড়ে দে, ছেড়ে দে, যা করেছে করেছে, আর করবে না। স্বামীটা বলল, মাগে আমাকে করতে দেয় না কেন জিজ্ঞেস কর। ভাইটা বলল, ভরা মাস দেখছিসই তো, মারিস না, মারিস না। এখন যদি মরে যায় তাহলে তোর এই মেয়েটাকে নিয়ে তখন কি করবি বলতো? বউটা নিঃসারে মার খাচ্ছিল, এবার ছিটকে উঠল, মারতে দে, দেবনাটাকে মেরে ফেলতে দে আমাকে। আমি হতভম্ব হয়ে দেখছিলাম, এ কি, বউটা আত্মরক্ষার চেষ্টা করছে না কেন? ভাইটা চেঁচালো, ওই দেখ, ওই দেখ, জল ভাঙছে, ছেড়ে দে, ছেড়ে দে। হাতের এক টুকরো কাঠ মেয়েটার মাথা লক্ষ্য করে ছুড়ে দিয়ে ছেলেটা অন্ধকারের দিকে চলে গেল। আর আমাকে অবাক করে দিয়ে ভাইটা ছুটলো সেদিকেই। কিছুক্ষণ পরে গায়ে পিঠে হাত বোলাতে বোলাতে স্বামীটাকে ফিরিয়ে আনলো গাছতলায়। বউটা তখনও ককাচ্ছিল। আমি স্পষ্ট শুনলাম ভাইটা বলছে, এত মাথা গরম কেন করলি তুই হঠাৎ? ওর কি অবস্থা দেখ একবার। কটা দিন ধৈর্য ধর, তারপর তো তোর সুখের সংসার। মেয়ে আছে, এবার একটা যদি ছেলে হয় সবাইকে গর্ব করে বলতে পারবি আমার এক ছেলে এক মেয়ে। আর তোর কি চাই রে? দেখা দেখি তোর থেকে বেশি সুখী কে এখানে আছে। বলে শহরেরই অভিজাত পাড়ার নিবু নিবু আলো জ্বলা এসির কারণে চেপে বন্ধ করা জানলার হাইরাইজ গুলোর দিকে আঙুল তুলে তুলে দেখাতে লাগলো। সেই আঙুল আমার ব্যালকনির দিকে ঘোরার আগেই আমি ছিটকে সরে এলাম। সেদিনই একটা স্বপ্ন দেখেছিলাম আমি। দেখলাম শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত আর কিছু নেই, শুধু টান টান হয়ে পড়ে আছে ফুটপাত। ঘর নেই, বাড়ি নেই, দোকানপাট নেই, মেট্রো নেই, ভিক্টোরিয়া নেই, যানবাহন নেই, কেবল মাইলের পর মাইল কংক্রিটের ফুটপাত অতিকায় সরীসৃপের মতো পড়ে আছে। আর বদলে গেছে পৃথিবীর আবহাওয়া। বাতাসের শরীরে রং এসেছে, লাল রং, যেন স্বচ্ছ লাল ওড়না ভেসে বেড়াচ্ছে সর্বত্র। আর সূর্যের রঙও লাল। সেই লাল আলোয় কি শান্তই না দেখাচ্ছে ফুটপাতগুলো। এরকমই চলছিল, কিন্তু হঠাৎ মায়া হলো যখন বউটার আবার একটা মেয়ে হলো। বউটা কচি বাচ্চাটাকে দুধ খাওয়াতে লাগলো কোলে তুলে। আর আমি দেখলাম 1 বছরের মেয়েটা মাটিতে উপুর হয়ে ফোঁপাচ্ছে। শুধুই ফোঁপানো, ব্যাস, আর কোনো প্রতিবাদ নেই। কেননা যতবার মার বুকের কাছে গেছে মেয়েটা, মা ওকে ঠেলে ফেলে দিয়েছে, চড় মেরেছে। তাই মেয়েটা কাঁদছে, লাল ঝরা ঠোঁট ফুলে ফুলে উঠছে। বোঝা যাচ্ছে ছোট্ট বুকে কি দুঃখের ভার। এতদিনের শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছিলাম যে আমি, তা আমি বুঝতে পারিনি রাষ্ট্র বা সরকার কাউকে ওদের জন্য কিছুমাত্র দায়ীও করিনি আমি। এমনকি ওদের ঘরের অবস্থাটাকে দুরবস্থা বলেও মনে করিনি কখনো।
কেননা আমি জানি ওরা দিন জুড়ে ঘুমোয়। কেননা আমি জানি যারা খায় অথবা খায় না তারা দুদলই মরে পৃথিবীর চাতালে পড়ে। কিন্তু আমি জানতাম না ভাত খেতে খেতে শিশু যখন তাকাবে আমার দিকে তখন ওকে খুব সুন্দর দেখাবে, এত সুন্দর যে হিংসে হতে পারে। সামান্য ভাত আর ডিম সেদ্ধ নুন ছড়িয়ে পলিব্যাগে ভরে ফেললাম। তারপর বেডরুম পার করে ছুটলাম ব্যালকনির দিকে। চোখ পড়লো আয়নায়, দেখলাম আমার ডানা দুটো খসে গেছে, পিঠের ব্যথাটাও আর নেই। ওদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হলো আমার, সেই প্রথম। আসলে তখন তোমার সঙ্গেও সম্পর্কটা সুসম্পন্ন হয়েছে। আসলে তখন তোমাকে বলে ফেলেছি আমি তোমার কাছে থাকতে চাই।